সবকিছুতেই স্পেন এগিয়ে ছিল, একদম দারুণ তারা খেলেছে, কিন্তু গোলের দেখা পায়নি। দিন শেষে কিন্তু সেই গোলটাই কিন্তু সোনার হরিণ, সেই গোল নামক সোনার হরিণটা কিন্তু তারা পায়নি, যার কারণে লজ্জা নিয়েই কিন্তু আসলে 0-0 সমতায় থেকে পুরো ম্যাচ শেষ করতে হয়েছে। তারা যদি তাদের কথা যদি বলি, শর্ট অন টার্গেট তারা কিন্তু 8টি নিয়েছিল, অপরদিকে কেপ ভার্দে মাত্র 1টি শর্ট অন টার্গেট। এছাড়া যদি বল পজিশনের কথা বলি, 74% কিন্তু সেই স্পেনের দখলে ছিল, মাত্র 26% সেটি কেপ ভার্দের। কথা যদি আমরা আসতেছি, একটা ইম্পর্টেন্ট ফ্যাক্ট কিন্তু আছে আজকে ম্যাচে। অপোজিশন বক্সে স্পেনের টাচ 51 ছিল, অপরদিকে কেপ ভার্দে ছিল মাত্র 6টি অপোজিশন বক্সের টাচ। মানে দেখেই বোঝা যাচ্ছে ডি বক্সের ভিতরে তারা বেশ পাসিং করা ট্রাই করেছে, পেনিট্রেট করা ট্রাই করেছে, বাট দিন শেষে আসলে জালের ভিতর পেনিট্রেট তারা করতে পারেনি। আর কেপ ভার্দের কথা আমরা যেটা বারবার বলছি, তারা ডিফেন্ডিং করেছে ভালো কথা, বাট তারা কিন্তু বেশ কয়েকটি কাউন্টার অ্যাটাকের সুযোগ পেয়েছিল। তাদের মূল সমস্যা ছিল ইনএকুরেট পাস, বারবার আক্রমণে উঠলো, ইনএকুরেট পাসের কারণে কিন্তু তাদের বারবার অ্যাটাকগুলো নষ্ট হয়ে যাচ্ছিল। আমার এই ম্যাচ অনেক বেশি অগোছালো মনে হয়েছে, কারণ আপনি যদি দেখেন যে একটা দল পুরো ম্যাচ জুড়ে ডিফেন্ডিং খেলেছেন, ডিফেন্স তারা অনেক বেশি স্ট্রাগল করেছে, পুরো ম্যাচ জুড়ে অনেকটা রুখে দিয়েছে স্পেনকে। সেই খেলায় আবার হলুদ কার্ডের বা ফাউলের কথা যদি বলি, ফাউলের দিক থেকে তারা স্পেন কিন্তু এগিয়ে, অন্যদিকে একটা মাত্র ফাউল করেছে কেপ ভার্দে। এই যে একটা মানে সাজানো গোছানো দল এবং খুব নিয়ন্ত্রিত একটা দল, তাদের হয়তো ফিনিশার নেই কিংবা পাস অ্যাকুরেসিটা ঠিক নেই, কিন্তু তারা কিন্তু ফুটবলটা খুব ভালো বোঝেন। আজকের ম্যাচে কিন্তু কেপ ভার্দেকে দেখে এটি মনে হয়েছে। দুর্দান্ত ফুটবল খেলেছে তারা। ডিফেন্ডিং এর কথায় আমার স্যার অ্যালেক্স ফার্গুসনের একটা কোট মনে পড়ে গেল। তিনি বলেছিলেন, অ্যাটাক উইন্স ইউর ম্যাচেস, ডিফেন্স উইন্স ইউর টাইটেলস। যদি আপনার ডিফেন্স ভালো থাকে, আপনি শিরোপা জিততে পারবেন। যদি আপনার শুধুমাত্র আক্রমণ ভাগই ভালো থাকে, হয়তো আপনি ম্যাচ জিততে পারবেন, বাট টুর্নামেন্ট শেষে শিরোপা হয়তো আপনি ছুঁয়ে দেখতে পারবেন না। তেমনটি হয়তো মাথায় রেখে আজকে মাঠে নেমেছিল কেপ ভার্দের টিমমেটরা। দুর্দান্ত ফুটবল খেলেছে তারা। পরবর্তী ম্যাচে হোপফুলি এই ম্যাচের এক্সপিরিয়েন্স কাজে লাগাতে যাবে, কারণ তাদের গ্রুপের সবচেয়ে বড় প্রতিপক্ষ কিন্তু তারা আজকে রুখে দিতে পেরেছে। কি মনে হয় এই কেপ ভার্দে যা দেখিয়ে দিল 2026 বিশ্বকাপের মূলত অঘটনটাই শুরু হলো। যদিও মরক্কো এবং ব্রাজিলের ম্যাচ সেটি এক পেশে হওয়ার কথা ছিল, তবে সেটি কিন্তু হয়নি। মরক্কো শক্তিশালী। আমরা যদি দেখি 3 হাই ভোল্টেজ ম্যাচে কিন্তু ড্র হয়েছে, ব্রাজিল বনাম মরক্কো। আমরা গত দিন দেখলাম জাপান নেদারল্যান্ডস, আজকে স্পেন ভার্সেস কেপ ভার্দে। যদিও এটা হাই ভোল্টেজ ম্যাচ ছিল না, বাট রেজাল্টের দিক থেকে আমরা সেটি দেখতে পাচ্ছি। কিন্তু যে ম্যাচগুলো আসলে হাই ভোল্টেজ হওয়ার কথা ছিল না এবং যে দলগুলোকে নিয়ে আসলে হাইপ কম ছিল, তারা আসলে যেভাবে খেলছে এবারের বিশ্বকাপে, কি মনে হয় পরে সবগুলো ম্যাচই মনে হচ্ছে যে হাই ভোল্টেজ? অফকোর্স, অ্যাবসলিউটলি আমরা সেটাই দেখতে পাবো। আমি বারবার একটি কথা বলি যে বিশ্বকাপে কোনো দলই ছোট দল নয়, এবং প্রত্যেকটা ম্যাচে কিন্তু আমরা এই কথা প্রমাণ দেখতে পাচ্ছি। সবগুলো ম্যাচেই ছোট দল বলতে আমরা কি বুঝি, ফিফা র্যাঙ্কিং হয়তো একটু নিচের দিকে 50-এর পর অথবা 60-এর পর, বাট দেখা যাচ্ছে আজকে যেমন ম্যাচের আমরা কথা যদি বলি, স্পেনের র্যাঙ্কিং কিন্তু 2, অপরদিকে কেপ ভার্দে ছিল 65 or 67 ইফ আই এম নট রং। চোখে চোখ রেখে ফুটবল খেলেছে পুরো 90 মিনিট জুড়ে, কিন্তু তারা চোখে চোখ রেখে স্পেনের ফুটবল খেলে গেছে। খেলা থেকে কিন্তু একবারও মনে হয়নি তাদের মাঝখানে এত বড় ফাঁক রয়েছে, যদি আমরা ফিফা র্যাঙ্কিং এর কথা বলি। এটা আসলে আমি বলবো যে স্পেনের পুরো দলটাতে একটা কম্বিনেশনের ঘাটতি দেখেছি। তারা বড় বড় লিগে খেলে, বড় বড় দলে খেলে, তাদের যে টিকিটাকা ফুটবল খেলার অভ্যাস, সেই অভ্যাসটা কিন্তু এই দলে কিছুটা আছে। তবে আজকে যাদের বিপক্ষে খেলা, তাদের বিপক্ষে আসলে সেই টিকিটাকা খেলা খেলে মনে হয় না কোনো কাজে দেবে, এবং সেটাই হয়েছে। টিকিটাকা একটু ডিফারেন্ট। মানে একই সাথে লামিন ইয়ামালকে শুরুতে নামানো হলো না, যদিও কোচ বলেছিলেন পুরো ম্যাচ জুড়ে তিনি থাকবেন এবং থাকতে পারেন, তিনি সুস্থ আছেন। তবে শেষ দিকে নামানোটা কি ছিল, যে সহজ প্রতিপক্ষের কারণে? আমারও তাই মনে হচ্ছে কোচ লাফোয়েন্তে হয়তো রিস্ক নিতে চাননি, যে হয়তো তুলনামূলক কম ছোট প্রতিপক্ষ, তাই লামিন ইয়ামালকে, যদিও তিনি আজকে সকাল প্রেস কনফারেন্স বলেছেন যে না, লামিন ইয়ামাল পূর্ণ ফিট আছে, আজকে ম্যাচে তাকে পাওয়া যাবে, হয়তো এই কারণে ফার্স্টে একাদশে তাকে নামানো হয়নি। সেটি রেজাল্টে কিন্তু আমরা ম্যাচে দেখতে পেলাম। যদি নামানো হতো তাহলে রেজাল্ট কুড হ্যাভ বিন ডিফারেন্ট। সেটাই আপনাকে জিজ্ঞেস করতে চাচ্ছি, যে শুরু থেকে থাকলে হয়তো রেজাল্ট ভিন্ন হতে পারত। এই ম্যাচে কিন্তু আরো অনেক বেশি রেকর্ড আমরা দেখতে পেয়েছি। স্পেনের একজন খেলোয়াড়, যিনি আসলে 30 মিনিট তার পায়ে কোনো বলের টাচ লাগেনি, এটা কিন্তু আসলে প্রায় 180 বছরের ইতিহাস রেকর্ড কিন্তু তিনি ভেঙেছেন। 1963 সালে সর্বশেষ রেকর্ডটি ছিল, যেখানে প্রায় 18 থেকে 20 মিনিট তার পায়ে কোনো বল টাচ লাগেনি। সেটি সম্পর্কে হয়তো সঠিক তথ্য এখন আমি বের করতে পারিনি। তবে আজকের ম্যাচে এই যে একটা রেকর্ড, এটি আসলে কিভাবে বিশ্লেষণ করবেন, যে একটা ম্যাচে স্পেনের মতো একজন খেলোয়াড়, তিনি আসলে 30 মিনিট তার পায়ে কোনো টাচই হয় নাই বলে। ইফ আই এম নট রং, দ্য প্লেয়ার ইজ ওরজাবাল, রাইট? দ্য সেন্টার ফরওয়ার্ড অফ স্পেন।
তার ক্ষেত্রে ব্যাপারটা হয়েছে কি, স্পেন শুরুর 20 মিনিট এরিয়াল ক্রসিং এ খেলেছে। বারবার দেখতেছিলাম যে আমরা দেখছিলাম যে উইং বরাবর বল দিচ্ছে, উইং থেকে বারবার ক্রস দেওয়ার চেষ্টা করছে যাতে হেড অথবা ভলিতে বল জালে পাঠাতে পারে। বাট কেপ ভার্দের ডিফেন্ডাররা দুর্দান্ত পারফর্ম করেছে এদিকে। তারা গ্রাউন্ড ক্রস বলেন, এরিয়াল ক্রস বলেন, বারবার ক্রসগুলো কিন্তু প্রতিহত করতে পারছিল। তো আমরা দেখছি প্রত্যেকটা অ্যাটাকিং হচ্ছে উইং থেকে এরিয়াল ক্রস বা গ্রাউন্ড ক্রস হচ্ছিল। সেই ক্ষেত্রে ওরজাবালের কাছে আসলে বল যাচ্ছিলই না। তো সেই ক্ষেত্রে তিনি 30 মিনিট কেন, আমি যদি বলি 45 মিনিট বল পানি, সেটা আসলে অবাক হওয়ার মতো কিছু ছিল না, কারণ পুরো অ্যাটাকটাই ছিল হচ্ছে ক্রস বেসড অ্যাটাক। আমরা কিন্তু একটু দর্শকদের থেকে শুনতে চাবো, যারা স্পেনের ভক্ত রয়েছেন। বাংলাদেশে কিন্তু প্রচুর পরিমাণ স্পেনের ভক্ত রয়েছেন, বিশেষ করে 2010 বিশ্বকাপে যখন স্পেন বিশ্বকাপ জিতলো, তারপর থেকে তাদের যে টিকে টাকা ফুটবল এবং বিশ্ব ফুটবলে একটা নতুন রাজা, তারা কিন্তু সেই রাজা হয়ে কিন্তু বিশ্ব ফুটবলে আবির্ভাব করেছিল। সেই স্পেন ফুটবল কিন্তু একটা সময় একদম নুয়ে পড়েছিল। সেই স্পেন তাদের অনেক বেশি ভক্ত বাংলাদেশে আছে এবং তাদের প্রতি একটা সফট কর্নার আছে, কারণ এই দলটাতে বিস্ময় বালক লামিন ইয়ামাল আছেন। সেই দলটা এভাবে মুখ থুবড়ে পড়লো, সেটি আপনারা কতটুকু এক্সপেক্ট করেছিলেন? কারণ আজকের ম্যাচটা আমরা যতটুকু চিন্তা করেছিলাম যে অনেকটা একপেশে হয়ে যাবে, এবং গতকালই যে অঘটনটা হয়েছে যে 7-1 গোলে সেই লজ্জার রেকর্ড, ব্রাজিলের রেকর্ড জার্মানির বিপক্ষে, সেই রেকর্ডে আবার ভাগ বসেছে আরেকটি দল। আমরা হয়তো আজকের ম্যাচে এমনটি ধারণা করেছিলাম যে একটা বড় ব্যবধানে জিততে চলেছে স্পেন, কিন্তু সেটি না হয়ে বরং উল্টোটা হয়েছে। সেখানে খালি হাতে ফিরতে হয়েছে এই বিশ্বকাপে সব থেকে হট ফেভারিট স্পেনকে। খাতা কলমে যেভাবে সবাইকে হাইপ দিচ্ছিল সবাই স্পেনকে, সেই হিসাবে আমি বলবো না, পুরো ফুটবল বিশ্ব বেশ ডিসঅ্যাপয়েন্টেড হয়েছে স্পেনের কাছ থেকে। তবে আশা করা যায় পরবর্তী ম্যাচগুলোতে স্পেন ঘুরে দাঁড়াবে, কারণ এবার কিন্তু প্রতি গ্রুপ থেকে 3টি টিমই পরবর্তী রাউন্ডে যাবে। তো সেক্ষেত্রে বলা যাচ্ছে স্পেন অফকোর্স দে আর গোয়িং টু ইন দ্য নেক্সট রাউন্ড। তবে চিন্তার ভাঁজ কিন্তু পড়তেই পারে স্পেনের ফুটবলারদের, কারণ এর পরবর্তী দলগুলো কিন্তু অনেক বেশি কঠিন। উরুগুয়ের কথা যদি বলি, দারুণ একটা দল, উঠতে থাকা উরুগুয়ে দল, এবং আছে এশিয়ান আরেক জায়ান্ট দল সৌদি আরব। তারাও কিন্তু 2022 বিশ্বকাপে কি করে দেখিয়েছেন সেটা কিন্তু জানা আছে। তাতেই বলা চলে যে এই গ্রুপটা একদম অলিখিত ভাবে একটা ডেথ অফ এই বিশ্বকাপ ডেথ বলাই চলে, কারণ এই কেপ ভার্দের মতো একটা দল যেভাবে আসলে স্পেনকে উড়িয়ে দিল, এটি আসলে বড় বড় দলকে চিন্তার ভাঁজ ফেলিয়ে দিবে। অফকোর্স ছোট দলকে আর কোনোভাবেই ছোট করে দেখা যাবে না, যেটা বারবারই বলা হচ্ছে যে হিসাবে কোনো দলই ছোট নয়, র্যাঙ্কিং ম্যাটার করতেছে না। তো দর্শক, আজকের পুরো ম্যাচ জুড়ে আমরা প্রি ম্যাচ এবং ম্যাচের ব্রেকে এবং শেষেও আপনাদের সাথে আড্ডা দিয়েছি, কথা হয়েছে অনেক বিষয় নিয়ে, এবং পুরো বিশ্বকাপ জুড়ে যুগান্তর স্পোর্টসে আমরা দুজন থাকব। আপনারা নিশ্চিতভাবে যুগান্তর স্পোর্টস এর সাথেই থাকবেন, কারণ যুগান্তর স্পোর্টস সব সময়ের খবর সবার আগে দিয়ে থাকে। একই সাথে পুরো বিশ্বকাপ জুড়ে বড় একটা টিম আপনাদের তথ্য জানানোর জন্য সব সময় সাথে থাকবে। এতক্ষণ যুগান্তর স্পোর্টস লাইভে সাথে ছিলাম আমি আরফিন জুয়েল অন্তর, আমি সাইম আলভি, আপনাদের সাথে ছিলাম।